আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে আজকে এই জনসভার সভাপতি আশুলিয়া থানা কৃষক দলের সভাপতি লুৎফুর রহমান, উপস্থিত আছে আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গফুর ভাই সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত শহীদ জিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ঐতিহ্যবাহী জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা এসেছি যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 আসনে আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি ধানের শীষ প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো নির্বাচন করতে যাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলা দরকার, আপনাদের কাছে ভোট চাওয়া দরকার, সেই জন্য এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার বাবা দেওয়ানিদ্দিন সাহেব 45 বছর এই ইউনিয়নে, যে ইউনিয়নে আপনারা বাস করেন, চেয়ারম্যান ছিলেন 1943 থেকে 88 সাল, এবং 79 সালে এই এলাকার সংসদ সদস্য ছিলেন। আব্বা খুব ইচ্ছা ছিল তার এই সন্তানটি বড় হয়ে ডাক্তার হবে। বাবার ইচ্ছা, বেশিরভাগ সময় আমরা যে সময় ছোটো ছিলাম, পড়াশোনা করেছি, তখন বাপ মার ইচ্ছাই ছেলে মেয়েদের ইচ্ছা ছিল। তো আমি মেডিকেল পড়ার নিয়ত করলাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আমি MBBS পাস করলাম। তারপর BCS পাস করে 5 বছর চাকরিও করলাম। কিন্তু ভাগ্যের লিখনকে খণ্ডাবে। আমি যখন সাভার হাসপাতালে মেডিকেল অফিসার, তখন এলাকার মানুষ আমার সাথে যোগাযোগ করে যে তোমার বাবা MP ছিল, চেয়ারম্যান ছিল, তোমার তো জন্ম হয় না এই এলাকায় মেডিকেল অফিসার হিসেবে, ডাক্তার হিসেবে সেবা করার জন্য। তোমার কাছ থেকে আমরা সেবা নেতা হিসাবে তোমাকে দেখতে চাই। তুমি বিশাল সাভার আশুলিয়ার সেবা করবা, এই ডাক্তার হিসেবে সেবা তোমার প্রয়োজন নাই। 96 সালে সেই কারণে চাকরি ছেড়ে আমাকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলো, এবং আপনাদের ভোটে প্রথমবার এবং 2001 সালে দ্বিতীয়বার, পরপর 2 বার আমি 10 বছর এই এলাকার জনপ্রতিনিধি, MP, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং আপনারা জানেন যে 2008 সালে নির্বাচন আমি করেছি, কিন্তু এরপরের থেকে এমন এই মঞ্চে এমন কেউ নাই যার নামে কোনো মামলা হয় নাই। অনেকেই জেলেও থাকতে হয়েছে এবং আমাদেরকে দৌড়ে উপর রেখেছে। আমার নামও 53টি মামলা, আমাকেও 3 বার জেলে যেতে হয়েছে। কিন্তু আমরা কিন্তু রাজনীতি ছাড়ি নাই, পালিয়েছিলাম। কিন্তু জানতাম এই জালিম সরকারে একসময় বিদায় হবে, কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহর বিধান জানি যে আল্লাহ কেউ বেশি বাড়াবাড়ি করলে, ন্যাচারাল ডিজাস্টার বলে একটা কথা আছে, আল্লাহ কাউকে ছাড় দেয় না। সময় মতো যাকে যেটুকু সাহায্য করার সে ঠিকই সাহায্য করে, এবং তার নিদর্শন 5ই আগস্ট আমরা কিন্তু পেলাম। দেখেন, যে ছাত্রদের জীবনের বিনিময়ে, যে শ্রমিকদের জীবনের বিনিময়ে, যে জনতাদের জীবনের বিনিময়ে আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি, এই নির্বাচন হচ্ছে। নাইলে তো এই সরকার কবে নির্বাচন দিত, আদৌ দিত কিনা আমরা জানি না। আর যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, যেখানে দিনের ভোট রাতে হয়, সেটাকে তো আমি আর নির্বাচন বলতে চাই না। সেটা আসলে সত্যিকার অর্থে কোনো নির্বাচনও না। গায়ের জোরে যে অনেক দিন, অনেক বছর কেউ ক্ষমতায় থাকতে পারে না, সেটা কিন্তু আপনারা জানেন। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সেই সব শহীদ ছাত্র শ্রমিক জনতাকে, যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন গণতন্ত্রকে ফেরত পেয়েছি। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যারা আহত, পঙ্গু হয়ে
এবং এখনও অসুস্থ হয়ে বাসায় আছেন, যাদের উসিলায় আমরা এখানে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারছি। আপনারা সবাই জানেন যে 13 তারিখে এই পরশু দিন ডক্টর ইউনূস কিন্তু একটা যুগান্তকারী ঘোষণা দিয়েছে, যেটা নিয়ে আপনারা যারা পত্রপত্রিকা পড়েন, টেলিভিশন দেখেন, তারা নিশ্চয়ই জানেন যে ইলেকশন নিয়ে অনেকে দ্বন্দ্ব ছিল। এই যে একটি গণভোট হবে, সংবিধানে অনেক কিছু সংস্কার হবে, দেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য যা যা সংস্কার করা দরকার, জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছিল এই 13ই ফেব্রুয়ারি, সেটা কার্যক্রম শেষ। তারা কতগুলো প্রস্তাব দিয়েছে। এই বাংলাদেশে এতগুলা দল, এই 40-50টা দল নিশ্চয়ই সব ব্যাপারে একমত হইতে পারে নাই। বেছে বেছে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হবে। সেটা ফেব্রুয়ারি মাসে 5 তারিখে হোক, সেটা ফেব্রুয়ারি মাসে 12 তারিখে হোক, কিংবা অন্য কোনো দিনে হোক, সেটা আপনারা 2-4 দিনের মধ্যে ডিসেম্বরের 1 উইকে সব জেনে যাবেন। গণভোট নিয়ে আপনারা বুঝতে পারতেছেন না যে গণভোটের অপশন আছে হ্যাঁ কিংবা না। আপনি কি এই গণভোটে যেসব প্রস্তাব আছে সেটার পক্ষে আছেন? 1, 2, 3, 4 চারটা জিনিস নিয়ে গণভোট হচ্ছে। 1 নাম্বার, এটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে। আপনি কি চান কি চান না? 1। 2 নাম্বার, এই বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে। একটা সংসদ, যারা আমরা নির্বাচনে যাচ্ছি এই বিভিন্ন দল ফেব্রুয়ারি মাসে, এই ইলেকশনের পরে যে দল ক্ষমতা আসবে তারা আরও 100 সদস্য বিশিষ্ট একটা সংসদ বানাবে, উচ্চকক্ষ, যাদের কাজ হলো সংবিধান সংশোধন করা। মেজরিটির মাধ্যমে 51 জন এমপি এক হলে সংবিধান সংশোধন করতে পারবে। কিন্তু সেটা নির্বাচন করবে ওই সরকার, কিন্তু পার্সেন্টেজে ভোটে। আপনি ধরেন বিএনপি যদি 30% ভোট পায়, তাহলে বিএনপি 30 জন এমপি মনোনয়ন দিতে পারবে। ওইটার জন্য নির্বাচন হবে না, মনোনয়ন দিয়েই বানাইতে হবে। 3 নাম্বার, যে মহিলা সিট বানাইতে হবে। খালি ছেলে অর্ধেক ভোট মহিলা, কিন্তু দেখেন ইলেকশন করে ছেলেরা। এতে তো মহিলাদের অনেক ন্যায্য দাবি আদায় হচ্ছে না, মহিলারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেজন্য 3 নম্বরে আছে মহিলাদের আসন বাড়াতে হবে। বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার বানাতে হবে। সংসদীয় 40টি কমিটি আছে, এখানে সভাপতি বিরোধী দল থেকে হবে। প্রধানমন্ত্রী 2 বারের বেশি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে। এইসব আরও কিছু নিয়ে 30টা, যেগুলা সব দল এক হয়েছে 30টা পয়েন্টে, সেগুলা যে দল রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা 100% সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। যদি আপনি এটা মনে করেন তাহলে হ্যাঁ ভোট দিবেন, নিলে না ভোট দিবেন। আর যেগুলা নিয়ে এক এক দল এক এক রকম কথা বলছে, যে দল ক্ষমতা আসবে 4 নম্বর অপশনে আছে। বাকি 84টার মধ্যে 30টা বাধ্য, আর বাকিগুলা তারা চিন্তা করছেন। কতগুলো বিএনপি আপত্তি করেছে, বিএনপি যেটা যেটা ভালো মনে করে 4 নম্বর অপশন আছে সেইটা করবে। এই 4টা দেওয়ার পরে আপনার ওখানে হা কিংবা না আছে, আপনি যেটা হা মনে করেন দিবেন, যেটা না মনে করে দিবেন। অতএব একটা বিশাল ঝামেলা থেকে আমরা কিন্তু বেঁচে গিয়েছি। এখন আমার প্রশ্ন যে এইসব শুনে আমাদের দরকার নাই। আপনারা দলের কথা কন, ভোটের কথা কন, যেটা আপনাদের মূল লক্ষ্য। দেখেন, অনেকে আপনাদের প্রশ্ন করতে পারে, আমি নিশ্চিত যারা এখানে এসছেন সবাই বিএনপিকে ভালোবাসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য এই দল করেন, খালেদা জিয়ার নেতৃত্বে প্রতি আস্থাশীল। এখন আপনার তারেক জিয়ার যে কোনো দিকে তাকিয়ে থাকেন যে আমাদের নেতা কখন কি বলছে আমাদের উদ্দেশ্যে। কেন বিএনপিকে ভোট দেবেন? এই জিয়া পরিবার যে কষ্ট করছে আমাদের নেত্রীকে 10 বছরের রায় দেওয়া, 2 বছর জেলেই খাটিয়ে রাখছে, যে জেলে আমরা অনেকেই ছিলাম। কি সুযোগ সুবিধা সেই কথা বললাম না। এরকম একজন বয়স্ক মানুষকে জেলে 2 বছর আটকে অমানবিক, তার বারবার ডাক্তার সুপারিশ করছে তার বিদেশে চিকিৎসার জন্য যাওয়া দরকার, এই সরকার যাইতে দেয় নাই। এই সরকারের লক্ষ্য ছিল যে এই খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন, সে যেন অসুস্থ হয়ে জেলখানায় মারা যায়। তাহলে তার দায়িত্ব নাই, তারে আমরা জেল দিছি, সে জেলখানা মারা গেছে, আমার দায়িত্ব কী? কিন্তু আল্লাহ না চাইলে তো আর কেউ মারা যায় না। কেন, হায়াত মত তো আল্লাহর কাছে। আমাদের নেত্রী এখনও আছেন এবং উনি স্বপ্ন দেখছেন যে
ওনার জীবন দশায় যে দলটাকে ভাঙার জন্য শেখ হাসিনা এত চেষ্টা করছে, যে দলে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা উপমামলা দিয়ে সারাক্ষণ ব্যস্ত রাখছে, হাজার হাজার নেতাকর্মী খুন করেছে, হত্যা করেছে, টাকা পয়সা দিয়ে অনেককে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে, এই দল থেকে কেউ যায় নাই। কেন আমাদের সাথে তারেক রহমানের যোগাযোগ ছিল, সে আমাদের আশ্বস্ত করেছে এই দল আর বেশি দিন ক্ষমতায় থাকবে না, এরা জাতীয় বেঈমান, এই বেঈমানের সাথে দল করলে আপনিও বেঈমান হিসেবে এলাকা মানুষ আপনাকে চিহ্নিত করবে। যতদিন আছেন আমার মতো আপনারা কষ্ট করে এই দলে থাকেন। তাকে উপর থেকে 111-এর সময় হাত পা বেঁধে 20 ফিট উপর থেকে নিচে ফেলে দিছে, যেন সে পঙ্গু হয়ে যায়, যেন সে আহত হয়ে সারা জীবন বিছনায় পড়ে থাকে। আল্লাহ ওসিলায় সে এখন সুস্থ, যে কোনো সময় দেশে চলে আসবে। তার নামে 3-4টা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সবগুলা 10 বছর 20 বছর কারাদণ্ড রায় দেওয়া হয়েছে। কিন্তু দেখেন আল্লাহ কি ক্যারিশমা, কোনো কিছুই কিন্তু শেষ পর্যন্ত আর টিকলো না। আর যে ক্ষমতা দাপট দেখায়া এইসব কর্মকাণ্ড করলো, তাকে এখন আর দেশে থাকার মতো অবস্থা নাই, সে পালায়া ভারতে চলে গেছে। এখন এই পরিবার যে কষ্ট করলো তার জন্য অবশ্যই আপনাদেরও কষ্ট হয়েছে। আপনারাও চিন্তা করবেন যে অবশ্যই এখন উপযুক্ত সময় ওইসব জুলুম অত্যাচারের প্রতিবাদ করার জন্য এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক ধানের শীষ মার্কায় ভোটে প্রার্থীকে বিজয়ী করে এইসব অন্যায় অত্যাচার জুলুমের বিচার জন্য প্রত্যেকটি এলাকায় বাংলার মাটিতে হয়। আর আমরা যারা এই প্রত্যেকের পরিবার, আপনার আশেপাশে যারা বিএনপি করত, কেউ তো বাড়িতে থাকতে পারে নাই, এরা তো পালায় পালায় ছিল। এই যে আমার নামে 53টি মামলা, 3 বার জেল খেটেছি, এখানে এমন কোনো নেতাকর্মী নাই যার নামে মামলা নাই, জেলে যেতে হয় নাই। অতএব এদের দেখে কি আপনাদের একটু মায়া হয় না? এরা যে 17 বছর পালায় পালায় থাকলো, তার বাবা মা চিকিৎসা করতে পারলো না, তার বাবা মা হাসপাতালে অসুস্থ দেখতে পারলো না, হাসপাতালে মারা গেল, জানাজাতে শরীক হইতে পারলো না। এরকম অমানবিক কাজ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় না। অতএব যে জালিম সরকার এগুলা করছে তাকে প্রতিবাদ স্বরূপ অবশ্যই আপনাদের এইসব জিনিস চিন্তা করে বিবেকে এনে আপনাকে ধানের শীষ প্রতীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। করলে এইসব জুলুম অত্যাচার যাতে আর বাংলা মাটিতে কোনোদিন না হয়, এরা যেন আর কোনোদিন দেশে ফিরে না আসতে পারে। যে অন্যায় করেছে প্রচলিত আইনেই তার বিচার হবে। আমরা তো কাউকে ধরে ধরে পুলিশের কাছে দিই না, যার নামে মামলা আছে পুলিশের মতো কাজ করছে, আমরা কারোর নামও কই না। যদি আমরা নাম কইতাম, যারা থানায় বৈশা আমাদের নাম ঠিকানা দিয়া কোথায় আমাদের লোকেরা পলে আছে তাদের দিছে, তাহলে অনেকে যে এলাকায় ঘুরে বেড়ায় কেউ এলাকায় থাকতে পারতো না। আমরা কিন্তু করি না যে আপনি যদি পারেন ঘুরে বেড়ান, কিন্তু পুলিশের খাতায় যাদের নাম আছে, পুলিশ কাকে ধরবে না ধরবে এই দায়িত্ব আমার না। কারণ বিএনপি এখন ক্ষমতায় না, আমিও এখানে জনগণের ভোটে এমপি হই নাই। প্রশাসনের মতেই চলবে, এতে কোনো সন্দেহ নাই। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, এখানে যারা আছেন, ইলেকশন খুব বেশি দেরি নাই। আমাদের প্রতিপক্ষ একটি দল অলরেডি মাঠে নেমে কাজ শুরু করেছে। আপনারা আজকের পরের থেকে অনেকে ইতিমধ্যে কাজ শুরু করেছেন, আগামীকাল থেকে নতুন উদ্যমে কাজ করেন। একটা কথা ভুলে গেলে চলবে না, এদেশে অর্ধেক ভোটার মহিলা। আমাদের মহিলা দল আছে এবং আমি ওদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে ভোট চাইতে হবে। এই মহিলা কিন্তু 20 বছর 30 বছর আগের মহিলা না। আগে আমরা মহিলাদের কাছে ভোট চাওয়া খুব বেশি প্রয়োজন মনে করতাম না, যে পুরুষ মানুষের কাছে চাইলেই মহিলাদের ভোটটা সে লয়ে দিত। এখন মহিলারা যা চালাক হইছে, আর মোবাইল চালে আর ফেসবুক দেখে যা বুঝে, বলে রাখো জামাই কইলে বউ কথা শুনতে চায় না, বলে আমি জানি ও ভালো না খারাপ, তুমি বড় বড় কথা কেউ না, তুমি ফেসবুক চালাও, আমারটা শোনো তুমি। অতএব প্রত্যেকটি ভোটার আমাদের কাছে ইম্পর্টেন্ট। অতএব বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। আমাদের কাছে এইসব লিফটেড আছে, একটি দিতে হবে আমাদের প্রিয় নেতা লিফটেড, আর একটি লিফটেডে আমার জীবন বৃত্তান্ত আছে, এগুলোকে দিতে হবে এবং সম্মানের সাথে গুরুত্বের সাথে দিতে হবে।
অনেক জায়গায় আমরা লিফটেড টিপটেড বিলাই যে দোকানে ঠাস একটা ঢুয়ো মাইরা লিফটেডটা দিয়ে চলে গেলেন। লিফটেডটা সম্মানের সাথে দিয়ে তার কাছে ভোটটা চাইতে হবে। প্রত্যেকটা ভোট কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে অবহেলা করলে হবে না। ভোট একটা পবিত্র আনামত, একজন মানুষকে বুঝে ভোটটা নিতে হবে। সবাই ভোট দেওয়ার জন্য ধানের শীষে বৈশাখ এসে, এটা আমি ডাক্তার সালাউদ্দিন মনে করি না। যেহেতু অনেক বছর পর ভোট হচ্ছে, সুষ্ঠু নির্বাচনে এই এলাকা মানুষরা ভোট দেবে, আগে তো ভোট দিতে পারে নাই। অতএব এই নির্বাচন খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ইনশাল্লাহ 2-4 দিন পরের থেকে এই লিফটেড নিয়ে আমি প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লা আমিও আসার চেষ্টা করব, এবং আমি নিজেও আমার গুটি আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ যাবো, এতে কোনো সন্দেহ নাই। আর পরিশেষে আমি যেটা বলতে চাই, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যানঘোড়ার সমস্যা কি? 1 নম্বর সমস্যা, এখানে ড্রেন ব্যবস্থা পর্যাপ্ত না। এই রাস্তাগুলা বিয়ের সময় বর্ষায় ভিজে যায়, মানুষ হাঁটতে পারে না, এবং মনে হয় যে এটা কোনো শহর না, এটা একটা দিনাজপুরে রংপুরে একটা কোনো অবহেলিত এলাকা। 1 নম্বর। 2 নম্বর কি, যে এইটাকে আমরা অনেকে মনে করি এটা সন্ত্রাস একটা এলাকা, এটা একটা চাঁদাবাজের একটা সর্বশ্রেষ্ঠ জায়গা, এইটা একটা মাদক ব্যবসার একটা সর্বশ্রেষ্ঠ জায়গা, এইটা ছিনতাইয়ে একটা অভয় অরণ্য। ইতিমধ্যে আমি আমার এই আশেপাশে যত জনসভা সবগুলোতে বলেছি যে আমি নির্বাচিত হলে এখানে এইসব কিছুই থাকবে না। ইতিমধ্যে আমরা অনেক চিল্লাচিল্লি করে প্রশাসনকে বলে আগে প্রথম দিকে 2-3 মাসে যে চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, মাদকের ব্যবসা রমরমা ছিল, এটা কিছুটা কমেছে, কিন্তু তাতে আমরা সন্তুষ্ট না। এখানে অনেকেরই জীবনের নিরাপত্তা নাই, এখানে অনেকে নিরাপত্তাহীনতা ভুগছেন। মহিলারা রাত 10টা পরে অনেক রাস্তা দিয়ে যেতে পারে না। একটা সভ্য দেশে একজন নির্বাচিত প্রতিনিধি যদি এইসব সমস্যার সমাধান না থাকে, তাহলে আমাদের মতো লোককে, যার বাবা দেওয়ানের দিস, যে 45 বছর চেয়ারম্যান ছিল, যে ডাক্তার সালাউদ্দিন একজন বিসিএস ডাক্তার, 10 বছর এমপি ছিল, তো আমার মতো লোক এমপি হয়ে এইসব সমস্যার সমাধান না করতে পারলে আমার মতো লোককে মানুষ কেন ভোট দিবে? আর আমি 5 বছর এমপি গিয়ে মানুষের এইসব বকা খাওয়ার জন্য কি আমি দায়িত্ব নিব? আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমার পাইলট প্রজেক্ট এই ঢাকা 19 আসনের মধ্যে 1 নাম্বার হলো যানঘোড়া। এটা একটা সুন্দর গ্রাম, এটা ভালো গ্রাম, সভ্য গ্রামে পরিণত করব। যারা মস্তানি করতেছেন, আমি আপনাদের এখানে একটু কথা বলে যাই, যারা অপকর্ম করে তাদের 2-4 জনের নাম যে আমি জানি না তা কিন্তু মনে করেন না, কিন্তু তারা কেউ কিন্তু আমাদের আশেপাশে নাই, তারা এসে কিন্তু আমাদের মঞ্চে বক্তৃতা দেয় না। তার মানে কি আমরা তাদের প্রশ্রয় দিচ্ছি না? এখনও অনেক ব্যবস্থা নিতে পারছি না কেন? এই প্রশাসন সব কথা আমাদের শুনে না, কারণ এরা তো অনেক কিছু টাকা দিয়ে অনেক কাজ করে, কিন্তু নির্বাচনের পরে কাউকে আমরা ছাড় দিব না। আমি আপনাদের কথা বলি, আমরা তার প্রাথমিক পদক্ষেপ দেখাই দিলাম, এদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, এরা আমাদের নাম ভাঙিয়ে চলতে পারতেছে না, আমাদের মঞ্চে নাই, বক্তৃতা দেয় না, আমাদের ধারে কাছেও নাই। তার মানে আমরা সে খারাপ লোকগুলোকে চিহ্নিত করতে পেরেছি। শুধু অপেক্ষা করেন, ভোটের পরে তাদের জন্য কি ব্যবস্থা আছে এইটা আমি আজকে জনসমক্ষে বললাম না। আমি দেখতে চাই সন্ত্রাস মুক্ত যানঘোড়া, মাদক মুক্ত যানঘোড়া, চাঁদাবাজ মুক্ত যানঘোড়া, ছিনতাই মুক্ত যানঘোড়াকে আমরা দেখতে চাই, এবং এটা আমি আপনাকে কথা দিয়ে গেলাম। ইনশাল্লাহ আমার প্রথম কাজ, প্রথম 100 দিনের মধ্যে 3 মাসের মধ্যে এই এলাকায় কোনো সন্ত্রাসী যারা অস্ত্র মাটির নিচে পুঁতে রাখছে আর নিচে পলে আছে, মাটির নিচে থেকে অস্ত্র উদ্ধার করে তাদের নামে মামলা নেওয়া কেউ এলাকায় থাকতে পারবে না। আমরা জানি তাদের ফেসবুকে আমাদের ছবি আছে, কারা কারা বিগত 15-16 বছর অস্ত্র নিয়ে ঝনঝনানি করছে, মস্তানি করছে, চাঁদাবাজি করছে, আমাদের কাছে সব তালিকা আছে। এখনো সময় আছে, আপনারা নিজের থেকে ভালো হয়ে যান। এই সন্ত্রাসীদের জীবন কখনো মঙ্গল হয় না, কখনো ভালো হয় না। হয় জেলে থাকবেন, নাহলে বাইরে থাকবেন, নাহলে জনগণ পিটিয়ে যে কোনো সময় আপনাদের মাইরাও ফেলতে পারে। অনেক করছেন, আর জামগোড়াবাসীকে অসন্তুষ্টি দিয়েন না, আর জামগোড়া মানুষকে কষ্ট দিয়েন না। আমি বলে গেলাম ডাক্তার সালাউদ্দিন। আপনারা শেষ আপনাদের কাছে যেটা বলি, আমার এটা 5ম নির্বাচন। যখন আমি প্রথমবার এমপি হই তখন আমার বয়স ছিল 34 বছর। আজকে শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দেয় নাই।
আজকে 64 বছর বয়সে এসেও আমি আপনাদের বলতে চাই, আমার বাবা যেন শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের কল্যাণে, জনগণের পাশে থেকে কাজ করে গেছে। যতদিন জীবন আছে, আয়ু আছে, আল্লাহ আমাদের যতদিন হায়াত দিচ্ছে, আপনাদের পাশে থেকে আপনাদের সাথে নিয়ে আপনাদের উন্নয়নের জন্য যা যা করা দরকার, এই সন্ত্রাস চাঁদাবাদী ছিনতাই মুক্ত জামগোড়া ইনশাল্লাহ আপনারা দেখে যাবেন। আমি আপনাদের কথা দিলাম, এটা আমার স্বপ্ন, আমার প্রথম প্রকল্প। ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এটি বাস্তবায়ন হবে। পরিশেষে আমার কোনো ভুলভ্রান্তির কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকে, কেউ যদি অর্থনৈতিকভাবে নিজে এবং তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ আমি যখন এমপি ছিলাম তখন বয়স কম ছিল, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। ইনশাল্লাহ এখন আর ভুলভ্রান্তি থাকবে না, থাকলেও কম থাকবে। সকল ভুলভ্রান্তি উদ্যোগে আপনাদের সাথে নিয়ে, পাশে নিয়ে আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদের ভোটে এমপি হয়ে এই এলাকায় যত সমস্যা আছে, এই ড্রেন ব্যবস্থা এবং সন্ত্রাস মুক্ত করার জন্য যা যা করা দরকার, আপনাদের সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে সবার আগে এই সাভার আসনে, ঢাকা 19 আসনে আপনাদের নিয়ে আমি ডাক্তার সালাউদ্দিন বাস্তবায়ন করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ইয়া প্রিয় কৃষক